নানা সংকটে দরিদ্র হচ্ছে মানুষ। সংসারের ব্যয় মেটাতে দেশের বিপুল সংখ্যক মানুষের হিমশিম অবস্থা। তাই সামাজিক নিরাপত্তায় জোর দিয়েছে সরকার। বাড়ছে সুবিধাভোগী এবং বরাদ্দের পরিমাণ। পুরনো কর্মসূচি চলমান রেখে বাস্তবায়ন হবে নতুন কার্যক্রম, যার অন্যতম ফ্যামিলি কার্ড। শুধু এই কর্মসূচিতেই বরাদ্দ 12,500 কোটি টাকা। কর্মহীন শ্রমিক অর্থাৎ বেকারদের সুরক্ষা দিতেও বাজেটে রাখা হতে পারে বরাদ্দ। রিমন রহমানের রিপোর্ট। যতই দিন যাচ্ছে কঠিন হচ্ছে রোজিনা আক্তারের বেঁচে থাকা। স্বামী আর নিজের সীমিত আয়ে 2 সন্তান নিয়ে প্রতিনিয়তই চলছে জীবন সংগ্রাম। রাজধানীর একটি বস্তির ছোট্ট এক কামরায় 4 জনের বসবাস। সরকারের সামাজিক নিরাপত্তামূলক শতাধিক কর্মসূচি এতদিন চলমান থাকলেও এই পরিবার পায়নি কোনো সুবিধা। কিন্তু নতুন সরকারের উদ্যোগে ছিঁড়েছে ভাগ্যের শিকে। মিলেছে ফ্যামিলি কার্ড, পেয়েছেন 2,500 টাকা। কিছুটা স্বস্তি মিললেও তা কি যথেষ্ট? 2,500 টাকা দেখা যায় আমি 25 কেজি চাউল কিনতাম। আমার মাসে মনে করেন চাউলটা গড়ে মেয়ের পড়ার খরচাটা মনে করেন চাল না কিনলে মেয়ের মাদ্রাসা পড়াটা খরচাটা এদিক দিয়ে আমার খুব সুবিধা হয়েছে। মনে করেন আমাকে বাড়ি ঘর নাই, অস্থায়ী জীবন বস্তির মধ্যে থাকে। বস্তি ভাঙ্গা দিলে তার আমাকে ঠিকানাই নেই। মূল্যস্ফীতি এবং আয়ের পথ সংকুচিত হয় দরিদ্র হচ্ছে মানুষ। দারিদ্র্য সীমার নিচে চলে যাওয়া অনেকেই ঘুরে দাঁড়াতে পারছে না। নতুন বাজেটে পিছিয়ে পড়া মানুষদের সুরক্ষা বলয়ে আনতে চায় সরকার। ফ্যামিলি কার্ড কর্মসূচিতে দেয়া হচ্ছে গুরুত্ব। 1 বছরে সুবিধাভোগী বেড়ে দাঁড়াবে 41 লাখ। বাড়তি বরাদ্দ লাগবে প্রায় 12,500 কোটি টাকা। 42 লাখ কৃষককেও কার্ড দিতে চায় সরকার। বাড়ানো হবে বয়স্ক ভাতার ব্যাপ্তিও। সুফলভোগী এখন 62 লাখ। তবে পর্যায়ক্রমে সাধারণ এবং 90 বা তদূর্ধ্বদের মাসিক ভাতা বৃদ্ধি করার উদ্যোগ নেওয়া হচ্ছে। বিধবা ও স্বামী নিগৃহীতাদেরও সুবিধাভোগী এখন 29 লাখ মানুষ। পর্যায়ক্রমে বৃদ্ধি করা হবে মাসিক ভাতার পরিমাণ। প্রতিবন্ধী ভাতায় বাড়বে সুফলভোগী, বাড়বে ভাতার পরিমাণও। একই সঙ্গে শিক্ষা ভাতাতে অর্থাৎ উপবৃত্তিতে 4টি ধাপে বাড়তে পারে ভাতার অঙ্ক। সর্বজনীন সামাজিক সুরক্ষা কর্মসূচি, যেটি জীবন চক্র ভিত্তিক, অর্থাৎ হচ্ছে যে প্রসূতি মায়ের থেকে শুরু করে শিশু, কিশোর, যুবক, বয়স্ক মানুষ একদিকে যেমন আছে এই সুরক্ষা কর্মসূচিতে, তেমনি যারা অবহেলিত এবং দুর্দশাগ্রস্ত তারাও কিন্তু এই পূর্ণ জীবনচক্রকাল ভিত্তিক সামাজিক সুরক্ষা বলয়ের মধ্যে স্থান পেয়েছেন। ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক, হৃদরোগে আক্রান্তদের সহায়তা দিতে বাজেটে বরাদ্দ রাখে সরকার। এবার বাড়ছে সেই বরাদ্দের পরিমাণ, বাড়বে উপকারভোগীর সংখ্যাও। বীর মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা ও অন্যান্য ভাতার পরিমাণও বৃদ্ধির চিন্তা আছে। সেক্ষেত্রে বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক, শহীদ মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন সুফলভোগীদের সুবিধা বাড়বে। আমরা একটা কল্যাণকর রাষ্ট্রের ভিত ইতিমধ্যেই স্থাপনের যে আকাঙ্ক্ষা, অর্থাৎ জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন লক্ষ্য করছি। যুবকদের মধ্যে কর্মসংস্থানহীনতা, সেটা একটা এমন এক পর্যায়ে গেছে যেটা অসহনীয়। সেখান থেকেও মুক্ত হওয়া দরকার। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহতদের মাসিক ভাতায় তেমন পরিবর্তন আসছে না, তবে বাড়বে উপকারভোগীর সংখ্যা। মাসিক সর্বোচ্চ 5,000 টাকা করে 3 মাস কর্মহীন শ্রমিক অর্থাৎ বেকারদের সুরক্ষা দিতে বাজেটে রাখা হতে পারে বরাদ্দ। এই সরকার অনেক কার্ড ইত্যাদির কথা বলছে, কিন্তু ওখানে মূল 2টা কাজ। একটা হচ্ছে আর্থিক সক্ষমতার একটা বিষয় আছে, যোগান দেওয়ার। দ্বিতীয় হচ্ছে এখানে যেন লিকেজ না হয়, মানে যার পাওয়ার কথা সে পায় না। অ্যাকচুয়ালি ওই প্রাতিষ্ঠানিক দুর্বলতাটাও অ্যাড্রেস করা দরকার। সমাজের পিছিয়ে পড়া মানুষদের সহায়তা এমন কার্যক্রমে শক্ত তদারকি প্রয়োজন। সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি দরিদ্র এবং পিছিয়ে পড়া মানুষদের টেনে তোলাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। বর্তমানে শতাধিক কর্মসূচিতে ব্যয় হচ্ছে লক্ষাধিক কোটি টাকা। বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ নতুন কর্মসূচি পরিচালনার ক্ষেত্রে সঠিক ব্যক্তি নির্বাচন। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। স্থবির পুঁজিবাজার গতিশীল আর টেকসই করতে দরকার নীতি সহায়তা। বিনিয়োগ খরা কাটাতে নতুন কোম্পানির তালিকাভুক্তি জরুরি। তাই আসছে বাজেটে কর্পোরেট কর হারে ছাড় দেওয়ার দাবি সংশ্লিষ্টদের। একই সাথে মুনাফা আয়ের উপর দ্বৈত কর পরিহারের দাবিও জানান তারা। বলেন এর ফলে দীর্ঘমেয়াদী লগ্নিতে আগ্রহী হবেন বিনিয়োগকারীরা। এছাড়া পুঁজিবাজারে বৈচিত্র্য আনতে বন্ড মার্কেট শক্তিশালীকরণে দিতে হবে গুরুত্ব।
দেড় দশকের বেশি সময় ধরে পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে দেশের পুঁজিবাজার। দরপতনে তলানিতে নেমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। পুঁজি হারিয়ে নিঃস্ব সাধারণ বিনিয়োগকারীরা। বাজার বিমুখ হচ্ছেন অনেকেই। এক দশকের ব্যবধানে ৩২ লাখ থেকে কমে বিও হিসাবধারীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখে। বিনিয়োগকারীর অংশগ্রহণ বাড়িয়ে পুঁজিবাজার গতিশীল করতে ভালো কোম্পানির তালিকাভুক্তি দরকার। এজন্য কর্পোরেট কর হার কমিয়ে আনা জরুরি। একসময় তালিকাভুক্ত এবং তালিকা বহির্ভূত কোম্পানির কর হারের ব্যবধান ১০% থাকলেও তা কমিয়ে নামিয়ে আনা হয়েছে ৫%। এতে কমেছে ভালো কোম্পানির তালিকাভুক্তি। তাই আগামী বাজেটে এক্ষেত্রে কর হারের ব্যবধান বাড়ানোর পাশাপাশি নিবন্ধন পদ্ধতি আরও সহজ করার দাবি সংশ্লিষ্টদের। বাজারটাকে যদি ধরে রাখতে হয়, we need lot of stocks, good stocks in the market. Kindly কয়েকটা বছরের জন্য ট্যাক্স ক্যাপটা বাড়িয়ে দেন। কারণ আপনি ধরেন আমার এখানে লিস্টিং হচ্ছে না, বাট দেয়ার আর সো মেনি বিগ কোম্পানিজ, গুড কোম্পানিজ আউটসাইড দ্য স্টক মার্কেট। তাদেরকে আপনি নিয়ে আসেন। তাদেরকে নিয়ে আসলে লং টার্মে কিন্তু এনবিআর এর বেনিফিট সবচেয়ে বেশি। সিস্টেম এমন একটা থাকতে হবে যেখানে কিনা অতি কম সময়ের মধ্যে ইচ্ছুক কোম্পানিগুলা, সক্ষম কোম্পানিগুলা তারা ফ্লোট করতে পারে। যদি ফ্লোট করতে পারে দেন আই ডোন্ট থিঙ্ক ট্যাক্স ডিফারেন্স ইজ আ বিগ প্রবলেম। আমাকে যদি ট্যাক্স ব্রেক দেওয়া হয় তবে সেই ট্যাক্স ব্রেকটা আমার বটম লাইনে হিট করবে। আমি সেটা ডিভিডেন্ড বা ক্যাপিটাল গেইনস আকারে আমি সাধারণ শেয়ার হোল্ডারকে দিতে পারবো। লভ্যাংশের উপর দ্বৈত কর আরোপ করাই মুনাফার চেয়ে মূলধনী লাভে বেশি আগ্রহী বিনিয়োগকারীরা, যা স্থিতিশীল পুঁজিবাজার গড়ে তোলার বড় অন্তরায়। তাই বাজেটে লভ্যাংশের উপর থেকে দ্বৈত কর পরিহারের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। প্রথমে তো কর্পোরেট ট্যাক্স কর্পোরেট দিচ্ছেই, সেইখান থেকে তারা ট্যাক্স পরবর্তী যখন ডিভিডেন্ড দিচ্ছে একটা এআইটি কাটা হচ্ছে। বিনিয়োগকারীদের জন্য এটার উপরে আবার যে তাদের নিজদের ট্যাক্স ব্র্যাকেটে আছেন সেখানে ট্যাক্স দিতে হচ্ছে। দ্যাট বিকামস আ ডাবল ট্যাক্সেশন ইস্যু। অ্যান্ড এই জিনিসগুলো আমি মনে করি যে অ্যাক্টিভলি আমাদের ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউকে একটু কনসিডার করা উচিত, বিকজ একজনের পলিসি কিন্তু আরও দুইজনের পলিসিকে এফেক্ট করে, ফলে বাজারে আপনার একটা নেগেটিভ এফেক্ট পড়ে। সো এখানে যদি কিছুটা ছাড় দেওয়া হয় তাহলে কিন্তু আমরা অনেকেই উদ্বুদ্ধ ফিল করব। টেকসই পুঁজিবাজার গড়ে তুলতে ইকুইটি নির্ভরতা কমিয়ে বন্ড মার্কেট শক্তিশালী করা দরকার। এজন্য নীতি সহায়তা বাড়ানো জরুরি বলেও মনে করেন অংশীজনরা। বন্ড মার্কেট আমরা অনেকবার বলার পর বন্ড মার্কেটটাকে অ্যাকচুয়ালি ইফেক্টিভ করা যাচ্ছে না, কারণ শুধুমাত্র ইকুইটি মার্কেটের উপর ভর করে একটা মার্কেট তো টিকে থাকতে পারে না। ইটস নট এ সাস্টেনেবল মার্কেট। ফরেন পোর্টফোলিও ইনভেস্টরদের দুইটা সমস্যা, একটা হচ্ছে যে এই যে ক্যাপিটাল গেইন ট্যাক্সটা আছে এটার হিসাবায়ন এবং অডিটর সার্টিফিকেট সহ তাদেরকে মানে জমা দিয়ে তারপরে প্রত্যাবর্ষণ করতে হয় বা তাদের নিটা অ্যাকাউন্টে ক্রেডিটও করতে হয়। তো এটা কিভাবে সিম্পলিফাই করা যায়? শক্তিশালী আর্থিক ভিত্তি গড়ে তুলতে ব্যাংক ঋণে নির্ভরতা কমিয়ে উদ্যোক্তাদের পুঁজিবাজারমুখী করা জরুরি। এজন্য বিনিয়োগ বান্ধব নীতি প্রণয়নের পরামর্শ সংশ্লিষ্টদের। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। আবারও যুদ্ধের দামামা মধ্যপ্রাচ্যে। যুদ্ধবিরতির মধ্যেই পাল্টাপাল্টি সংঘাতে জড়িয়েছে ইরান ইসরায়েল। মিসাইল ছুড়ে পরস্পরকে দিচ্ছে দাঁত ভাঙা জবাব। লেবাননে আগ্রাসন বন্ধ না করায় রোববার রাতে ইসরায়েল ভূখণ্ডে অভিযান চালায় ইরান, ছুড়েছে ঝাঁকে ঝাঁকে মিসাইল। জবাবে সোমবার ভোর থেকে তেহরান, ইস্পাহান ও তাবরিজে হামলা চালাচ্ছে নেতানিয়াহু প্রশাসন। পাওয়া গেছে একাধিক বিস্ফোরণের আওয়াজও। ইরান থেকে ইসরায়েলের দিকে ছুটছে একের পর এক মিসাইল। যুদ্ধবিরতি ভেঙে লেবাননে তেল আবিবের লাগাতার আগ্রাসনের জবাব দিল তেহরান। রোববার রাতে ইসরায়েলে অভিযান শুরুর বার্তা দেয় ইরান। টার্গেট ছিল দেশটির উত্তরাঞ্চল। নেভাতিম ও তেলনোভ ঘাঁটিতেও হামলার দাবি করেছে আইআরজিসি। ইরানের ছোড়া সব মিসাইল প্রতিহতের দাবি করেছে তেল আবিব। রাতভর সক্রিয় ছিল সতর্কতামূলক সাইরেন। ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসি জানিয়েছে, বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন ও লেবাননের রেড লাইন অতিক্রমের কারণে ইসরায়েলের বিরুদ্ধে সতর্কবার্তা এই অভিযান। আগ্রাসন চালিয়ে গেলে পরবর্তীতে আরও বড় হামলার মুখোমুখি হবে ইসরায়েল ও তার মিত্ররা, দিয়েছে এমন হুঁশিয়ারি।
সতর্কবার্তার পরও শিশু হত্যাকারীরা সব লাল রেখা অতিক্রম করে বৈরুতে হামলা চালিয়েছে। তারা ওই অঞ্চলে আক্রমণের পরিধি বৃদ্ধি কিংবা ইরানকে জবাব দেওয়ার চেষ্টা করলে আরও কঠোর আঘাতের মুখোমুখি হবে। ইসরায়েল ও এই অঞ্চলে তার সমর্থকদের বিরুদ্ধে ধ্বংসাত্মক হামলা শুরু হবে। স্থানীয় সময় ভোর রাতে পাল্টা আক্রমণ চালিয়েছে ইসরায়েল। তেহরানে 2 দফা এবং ইস্পাহানে 3 দফা জোরালো বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে। এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, ইরানের ভূখণ্ডে আঘাত এনেছে ইসরায়েলের ব্যালিস্টিক মিসাইল। এর আগে আইডিএফ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন হুঁশিয়ারি দেন, ইসরায়েলে হামলা চালিয়ে মারাত্মক ভুল করেছে ইরান। কিছুক্ষণ আগে ইরানের সন্ত্রাসী প্রশাসন ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে মিসাইল ছুড়েছে। আমরা প্রস্তুত ছিলাম, হামলা ঠেকাতে শক্ত প্রস্তুতি আছে আইডিএফ এর। ইরান আরও একবার চরম ভুল করল, তারা সন্ত্রাসবাদকে বেছে নিয়েছে। ইরানের হামলার পর গাজা উপত্যকা থেকে বের হওয়ার সব ক্রসিং বন্ধ করে দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। নিরাপত্তা শঙ্কায় বন্ধ ইরানের পশ্চিমাঞ্চল ইরাক ও সিরিয়ায় ফ্লাইট চলাচল। ডরথি তাসরিন, যমুনা নিউজ। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিও। ইসরায়েলের সব ধরনের নৌযানের জন্য লোহিত সাগরে অবরোধের হুঁশিয়ারিও দিয়েছে বিদ্রোহী গোষ্ঠীটি। গুরুত্বপূর্ণ এই জলপথ পাড়ি দেওয়ার চেষ্টা করলেই লক্ষ্যবস্তু করা হবে ইসরায়েলের সাথে সংশ্লিষ্ট জাহাজগুলোকে, দিয়েছে এমন সতর্কবার্তা। সোমবার ইসরায়েলের হামলার খবর নিশ্চিত করে এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দেন হুতির সামরিক মুখপাত্র। জানান, ইসরায়েলের যে কোনো উস্কানির দাঁত ভাঙা জবাব দিতে পুরো দমে প্রস্তুত হুতিরা। তবে পাল্টাপাল্টি হামলায় ফের মাথাচাড়া দিয়ে ওঠা অস্থিরতায় হরমুজের মতোই অচলাবস্থা সৃষ্টি হতে পারে গুরুত্বপূর্ণ এই জলপথেও, যা বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে বিশ্ববাজারে আশঙ্কা বিশ্লেষকদের। বাঁধ ভাঙা উল্লাসে মেতেছেন ইরানিরা। ইসরায়েলে চালানো হামলার মুহূর্তেই তেহরানের রাজপথে জড়ো হন অনেক বাসিন্দা। যুক্তরাষ্ট্র ইসরায়েল বিরোধী স্লোগানে কেঁপেছে ইনকিলাব স্কয়ার। জাতীয় পতাকা হাতে শত্রুদের সমুচিত জবাবের পক্ষে সমর্থন দেন তারা। জানান, জাতীয় গর্বের কাছে হামলায় ঘরবাড়ি হারানোর ভয় করেন না তারা। ইসরায়েলের উদ্দেশ্যে ছুটছে মিসাইল, আর সেই দৃশ্য নিচ থেকে দেখছেন হাজার হাজার ইরানি। তেহরানের অভিযান শুরু হতে না হতেই রাজধানীর বুকে পতাকা হাতে ঢল নামে কয়েক হাজার দেশপ্রেমিক নাগরিকের। ইসরায়েলে হামলার খবর পেয়ে রোববার গভীর রাতেই তেহরানের ইনকিলাব স্কয়ারে জড়ো হতে থাকেন ইরানিরা। জাতীয় পতাকার পাশাপাশি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর পতাকা হাতে রাজপথে নামেন তারা। মুহুর্মুহু মিসাইল হামলা দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন সাধারণ নাগরিকেরা। আমি অনেক অনেক খুশি। ইসরায়েল যদি জবাব দেয়, আশা করছি আমাদের হামলা আরো জোরালো হবে। লেবাননের মানুষদের পাশে দাঁড়ানো উচিত, তারা সবসময় আমাদের পাশে ছিল। যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের এমন জবাব দিতে হবে যাতে তারা আর কখনো এমন ভুল না করে। গর্ববোধ করছি যে এমন সক্ষমতা ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এখনো আমাদের কর্মকর্তাদের রয়েছে। এই কারণেই তারা পিছু না হটে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে উপযুক্ত জবাব দিতে পারছে। এ সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী স্লোগান দেন উচ্ছ্বসিত নাগরিকেরা। দাবি করেন পাল্টা হামলা হলেও ভীত নন তারা। জানান, দেশের সম্মানের চেয়ে বড় আর কিছুই নেই তাদের কাছে। ঘরবাড়ি ধ্বংসের ভয় করে লাভ নেই, এগুলো আবারও তৈরি করা যাবে, যেমন আগেও হয়েছে। উদ্বেগের কোনো কারণ নেই, কিন্তু জাতীয় গর্ব একবার হারিয়ে গেলে তা আলোচনার মধ্য দিয়ে আর ফিরিয়ে আনা যায় না। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ভিন্ন দাবি করলেও বারবারই খামেনি প্রশাসনের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে রাজপথে নেমেছেন ইরানিরা। অনিক রহমান, যমুনা নিউজ। মধ্যপ্রাচ্যে নতুন হামলার খবর পাওয়ার পরবর্তী 1 ঘন্টার মাঝেই অস্থির হয়ে উঠেছে বৈশ্বিক জ্বালানির বাজার। এর মধ্যে বেড়ে গেছে জ্বালানি তেলের দাম। ব্রেন্ট ক্রুডের দাম 3.63% বেড়ে ব্যারেল প্রতি দাঁড়িয়েছে $96.75। অন্যদিকে WTI তেলের দাম বেড়েছে 3.35%, ব্যারেল প্রতি দাঁড়িয়েছে $93.89। যুদ্ধ পুনরায় মাথাচাড়া দিয়ে ওঠার শঙ্কায় জ্বালানি পরিবহনের নৌ রুটগুলো, বিশেষ করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে অনেকে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ শুরুর পর গেল কয়েক মাস ধরেই অস্থিতিশীল বৈশ্বিক জ্বালানি বাজার।
যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান যুদ্ধাবস্থার মাঝেই মেক্সিকোর সীমান্তে এসে পৌঁছেছে ইরান ফুটবল দল। 15 জুন লস অ্যাঞ্জেলেসে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে তাদের বিশ্বকাপ অভিযান। তবে চরম রাজনৈতিক উত্তেজনায় শেষ মুহূর্তে ফুটবলাররা মার্কিন ভিসা পেলেও প্রধান প্রশাসনিক কর্মকর্তাদের ভিসা দেয়নি ওয়াশিংটন। ফলে অ্যারিজোনার মূল বেস ক্যাম্প বাতিল করে মেক্সিকোর সীমান্ত শহর টিজুয়ানায় আস্তানা গেড়েছে ইরান। আকাশ জুড়ে বারুদের গন্ধ, সীমান্তে যুদ্ধের দামামা, কামানের গর্জন আর ভূ রাজনীতির নির্মম পাশা খেলায় যখন মুখোমুখি দুই দেশ, ঠিক তখনই মেক্সিকোর সীমান্ত শহর টিজুয়ানার রানওয়েতে অলক্ষ্যে রচিত হলো অনন্য এক মহাকাব্য। ঘড়ির কাঁটায় তখন স্থানীয় সময় ভোর 5টা। ডানা ভাঙা পাখির মতো লস অ্যাঞ্জেলেসের কোল ঘেঁষা সীমান্তে এসে নামল পারস্যের এক ঝাঁক রাজপুত্র, ইরান ফুটবল দল। যাদের বুটের তলায় বলের স্পন্দন, তাদের পিঠে এখন এক রক্তাক্ত স্বদেশের দায়। একটি বছর ধরে পিঠে দুটি যুদ্ধের ক্ষত বয়ে বেড়ানো ইরানের এই যোদ্ধারা কেবল ফুটবলার নন, তারা এক বিধ্বস্ত জনপদের দীর্ঘশ্বাস। উইঙ্গার হাসাফির কণ্ঠেও তাই স্বদেশের সেই কান্নার প্রতিধ্বনি। খেলা আর যুদ্ধ যেখানে মিলে মিশে একাকার। স্বাভাবিকভাবেই দেশের এমন পরিস্থিতির প্রভাব আমাদের ফিটনেস, প্রস্তুতি এবং ট্রেনিং প্রোগ্রামের ওপর পড়েছে। তবে শারীরিকভাবে আমরা দারুণ প্রস্তুতি নিয়েছি এবং দল এখন পুরোপুরি প্রস্তুত। আমরা একটি ভালো গ্রুপে আছি এবং আমরা বিশ্বাস করি এই গ্রুপ পর্ব পার করার সামর্থ্য আমাদের আছে। আমেরিকার সাথে যুদ্ধ চলছে বলেই কাটেনি ভিসা জটিলতার কুয়াশা। অ্যারিজোনার সবুজ মাঠের বদলে শেষ মুহূর্তে তাই আশ্রয় নিতে হয়েছে মেক্সিকোর এই হোটেলে। ফুটবলাররা সীমান্ত পার হওয়ার ছাড়পত্র পেলেও খোদ রণকৌশল সাজানোর মূল কারিগর বা কর্মকর্তাদের আটকে দিয়েছে মার্কিন প্রশাসন। ফুটবলের চিরন্তন মানবিকতা কি তবে হেরে যাচ্ছে রাজনীতির টেবিল থাপড়ানোর ক্ষমতার কাছে? টানা 21 ঘন্টার ক্লান্তি আর 12 ঘন্টার সময়ের ব্যবধানকে সঙ্গী করে অনুশীলনে নামতে হচ্ছে। টানা 21 ঘন্টার ক্লান্তি আর 12 ঘন্টার সময়ের ব্যবধানকে সঙ্গী করে অনুশীলনে নামতে হচ্ছে ইরানকে। ক্ষোভে ফেটে পড়া কোচ ঘালিনোয়ের উচ্চারণ যেন 1 শতাব্দী প্রাচীন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। মনে করিয়ে দিলেন বিশ্বকাপের মতো মঞ্চেও ইরানকে লড়তে হচ্ছে বিমাতা সুলভ আচরণের বিরুদ্ধে। তবে পারস্যের এই জাতি যুগ ধরেই এমন অবিচারের পিঠে চড়ে জয়ী হতে শিখেছে। টানা 21 ঘন্টার ভ্রমণ ক্লান্তি শেষে আমাদের সাথে এমন বৈষম্যমূলক আচরণ কাম্য নয়। এই বড় টুর্নামেন্টে টেকনিক্যাল বিষয়ের চেয়ে মানবিক বিবেচনাকে প্রাধান্য দেওয়া উচিত ছিল। 15 জুন প্রতিপক্ষ নিউজিল্যান্ড, কিন্তু ইরানের আসল লড়াই তো এই বৈষম্য আর যুদ্ধের বিরুদ্ধে। বন্দুকের নল যেখানে স্তব্ধ করতে চায় মানুষের কণ্ঠ, সেখানে মাঠের 11টি প্রাণ কি পারবে ফুটবল পায়ে ভালোবাসার এক নতুন পৃথিবী আঁকতে? উত্তর দেবে বিশ্বকাপের সবুজ ঘাস। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস। রাজধানীর সেজা মিলনায়তনে শান্তিরক্ষীদের অবদান শীর্ষক সংলাপে কথা বলছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। সরাসরি যুক্ত হচ্ছে। সদস্য রাষ্ট্রসমূহকে সমন্বিত ও দায়িত্বশীলভাবে কাজ করতে হবে। বিশেষ করে নারী শান্তিরক্ষীদের অংশগ্রহণ বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহার, ডিজিটাল অপব্যবহার প্রতিরোধ এবং বেসামরিক জনগণের সর্বোচ্চ সুরক্ষা প্রদানের বিষয়গুলোকে বিশেষ গুরুত্ব দিতে হবে। সম্মানিত সুধী, বাংলাদেশের শান্তিরক্ষীদের অবদান, আত্মত্যাগ এবং মানবিক কর্মকাণ্ডকে দেশবাসী ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে যথাযথভাবে উপস্থাপন করতে আমাদের সাংবাদিক বন্ধুরা দীর্ঘদিন ধরে এক অনন্য সেতু বন্ধনের ভূমিকা পালন করে আসছেন। এক্ষেত্রে ডিফেন্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের অবদান প্রশংসার দাবি রাখে। আমি আশা করি বস্তুনিষ্ঠ, তথ্য নির্ভর ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে আপনারা ভবিষ্যতেও বাংলাদেশের শান্তিরক্ষীদের গৌরবময় ইতিহাস বিশদভাবে আরও উজ্জ্বলভাবে তুলে ধরবেন এবং বিশ্ব শান্তির পক্ষে জনমত গঠনে বলিষ্ঠ ভূমিকা পালন করে যাবেন।
আমি বলতে চাই পরিশেষে বিশ্ব যতই পরিবর্তিত হোক না কেন, শান্তির প্রতি বাংলাদেশের অঙ্গীকার চির অটুট ও অপরিবর্তিত থাকবে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দের বক্তব্য শুনছিলাম সরাসরি। ইংল্যান্ডের বিশ্বকাপ বেস ক্যাম্প সোয়াব সকার ভিলেজ থেকে প্রায় 4 মাইল দূরে গোলাগুলির ঘটনায় আহত হয়েছেন 9 জন। যেখানে এই ঘটনাটি ঘটে সেখান থেকে আর্জেন্টিনার বেস ক্যাম্প 20 মাইল দূরে। ক্যানসাস সিটি পুলিশ জানিয়েছে যে এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো সন্দেহভাজনকে আটক করা সম্ভব হয়নি এবং গুলিবিদ্ধ ভুক্তভোগীদের মধ্যে অন্তত 3 জনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। যারা আহত হয়েছেন তারা সবাই এখন আশঙ্কামুক্ত। এদিকে স্বস্তির কথা হলো ইংল্যান্ড দল এখনো কানসাস সিটিতে এসে পৌঁছায়নি। আগামী বুধবার ফ্লোরিডার অরল্যান্ডোতে কোস্টারিকার বিপক্ষে তাদের একটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে। অপরদিকে মিসৌরির কানসাস সিটিতে আগেই পৌঁছে গিয়েছিল আর্জেন্টিনা। শহরটির স্পোর্টিং কেসি ট্রেনিং সেন্টারে তাদের বেস ক্যাম্প। বিশ্বকাপের আগে এমন ঘটনায় প্রশ্ন উঠেছে বিশ্বকাপের দলগুলোর নিরাপত্তা নিয়ে। দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের পুশিং চেষ্টা ঠেকাতে তৎপর বিজিবি। শক্ত অবস্থানের কারণে সীমান্তে জড়ো করা মানুষদের সরাতে বাধ্য হল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। রবিবার কুড়িগ্রামের রৌমারী উপজেলার বকবান্থা ও ঝাউবাড়ির সীমান্ত দিয়ে পুশিংয়ের চেষ্টা করে বিএসএফ। স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম জানান, সীমান্তের সদুরটিলা ক্যাম্পের বিএসএফ সদস্যরা 2টি ট্রাকে করে প্রায় 300 মানুষকে কাঁটাতারের কাছে জড়ো করে। এরপর তাদের এপারে ঠেলে পাঠানোর চেষ্টাও করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। তবে বিজিবি ও গ্রামবাসীর ঐক্যবদ্ধ প্রচেষ্টায় পিছু হটতে বাধ্য হয় বিএসএফ। এদিকে পঞ্চগড়ের বড়বাড়ির সীমান্তে বিএসএফ এর পুশিং চেষ্টায় শূন্য রেখায় আটকা পড়ে 10 নারী, পুরুষ ও শিশু। কিন্তু বিজিবির শক্ত অবস্থানের কারণে 4 দিনের মাথায় তাদের ফেরত নিতে বাধ্য হয় বিএসএফ। গতরাতে কয়েক দফায় সীমান্তের ফ্লাড লাইট বন্ধ করে তাদের সরানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী 56 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সিরাজুল ইসলাম। ঠাকুরগাঁওয়ের মশালগাঁও সীমান্তে জড়ো করা 11 জনকে 2 দিন পর ফিরিয়ে নিয়েছে বিএসএফ। গতরাত 3টার দিকে তাদের সীমান্ত থেকে সরিয়ে নেওয়া হয়। এর আগে শুক্রবার সীমান্ত দিয়ে বাংলাদেশে 11 জনকে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি দৃঢ়তায় ব্যর্থ হয় তারা। সীমান্তের খবর জানতে চাই, মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ আফরোজ। আফরোজ, বেশ কিছুদিন ধরেই তো পুশিং চেষ্টার খবর মিলেছে। বিএসএফ এর পুশিং চেষ্টার ব্যাপারে আসলে বিজিবি কতটুকু সতর্ক অবস্থানে রয়েছে, কি দেখছেন সার্বিক পরিস্থিতি? ছোঁয়া, আসলে মৌলভীবাজারের দীর্ঘ একটা সীমান্ত রয়েছে ভারতের সাথে, মূলত ভারতের 2টি রাজ্য, ত্রিপুরা, উত্তর ত্রিপুরা এবং আসামের সাথে। তো বিজিবি এখানে যে 2টো সেক্টর রয়েছে, বিজিবি 46 এবং বিজিবি 52, 2টো সেক্টরে তারা কিন্তু খুব বেশি কিন্তু বৃদ্ধি করেছে, যাতে কোনো অবস্থাতেই এখানে কেউ পুশিংয়ের চেষ্টা করলে যাতে তারা প্রতিহত করতে পারে, এবং তারা দিন এবং রাত মানে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে। নিশ্চয়ই আপনি দেখছেন যে আমার পেছনে বিজিবি সদস্য যারা আছেন, এটা এখানে টহল দিচ্ছেন যাতে কোনো অবস্থাতেই কোনো পুশিং দিয়ে না করা হয় বা সেটা তাদের ঠেকাতে পারেন। যদিও মৌলভীবাজারের সীমান্ত দিয়ে এর আগে অনেক পুশিং করা হয়েছিল, সেই আশঙ্কা কিন্তু সেখানে রয়েছে। এখন পর্যন্ত চলতি যে সময় এখন পর্যন্ত কিন্তু এখানে কাউকে পুশিংয়ের চেষ্টা হয়নি, যেটা আমাদেরকে বিজিবি জানিয়েছে, এবং তারা মানে সর্বোচ্চ তৎপর রয়েছে যাতে কোনো অবস্থাতেই কেউ পুশিংয়ের চেষ্টা করলে যাতে সেটা প্রতিহত করতে পারে। এবং বিজিবি আমাদেরকে যেটা জানিয়েছে যে তারা তাদের তৎপরতা যেটা বৃদ্ধি তো করেছে, কিন্তু তারপরেও পুশিং করবে না এমন আশঙ্কা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না, যার কারণে তারা তাদের যে লোকবল সেটি তারা বৃদ্ধি করেছেন এবং তাদের যে টহল যেটা। সহকর্মী আফরোজ জানাচ্ছিলেন সীমান্তের খবর। হামে শিশু মৃত্যুর দায়ে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 5 জনের নামে মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালত আবেদন খারিজ করে দেন। এর আগে সকালে ঢাকার সিএমএম আদালতে মামলার আবেদন করেন কিশোরগঞ্জ 5 আসনের সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল। অন্যান্য যাদের আসামি করা হয়েছিল তারা হলেন সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, সাবেক স্বাস্থ্য সচিব সাইদুর রহমান, ডক্টর ইউনুসের তৎকালীন বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান এবং সাবেক স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার আবু জাফর। 20 মে হামের টিকা সংক্রান্ত বিষয়ে সংবাদ সম্মেলন করে ইউনিসেফ।
সংস্থাটির প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স সেদিন জানান, টিকা সংকট নিয়ে অন্তর্বর্তী সরকারকে 10 বার সতর্ক করেছিল ইউনিসেফ। দেওয়া হয়েছিল 5টি চিঠিও। ইউনিসেফের দাবি, টিকা কিনতে অর্থ নয়, ছিল ক্রয় সংক্রান্ত জটিলতা। গেল 15 মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 620 জনে। এদিকে হাম ও উপসর্গে থামছে না মৃত্যু। 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে সিলেট ও ময়মনসিংহে প্রাণ গেছে আরও 2 শিশুর। প্রাদুর্ভাব শুরুর পর এ নিয়ে সিলেটে মৃত্যু হল 66 জনের। জেলার বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন 55 জন, মোট চিকিৎসাধীন 270 জন। ময়মনসিংহ মেডিকেলে 24 ঘন্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন 29 জন। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন 17 জন, মোট চিকিৎসাধীন 112 জন। হাম আক্রান্ত রোগীদের ভিড় রয়েছে বরিশাল, চট্টগ্রাম, রংপুর ও খুলনার বিভিন্ন হাসপাতালে। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকটে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও স্বজনদের। হামের উপসর্গ দেখা দিলে আতঙ্কিত না হয়ে রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ চিকিৎসকদের। জ্বর আছিল, জ্বর 2 দিন বাইয়া যে হাম বাড়াইছি, হাম বাড়াইও কালকে ভর্তি হয়েছে। প্রথমে হয়েছে কাশ, সর্দি, পেটলামা, হাসি, এর বাদে আইছে যে এটারে আপনার হাম রোগ। হাম সংক্রমণের আরও খবর জানবো। কুমিল্লা একটু যুক্ত হতে চাই, সহকর্মী খোকন চৌধুরীর কাছে তথ্য রয়েছে। খোকন, হামের প্রকোপ ও মৃত্যু তো কিছুতেই কমছে না, কুমিল্লার কি অবস্থা, চিকিৎসকরা কি বলছেন? ছোয়া কুমিল্লায় কিন্তু হামের যে সংক্রমণ নিয়ে প্রতিদিনই কিন্তু নতুন নতুন শিশুরা আক্রান্ত হচ্ছেন এবং প্রতিদিনই ভর্তি হচ্ছেন। আমরা এর আগের সংবাদেও জানিয়েছিলাম যে প্রতিদিন কিন্তু আসলে গড়ে 30 থেকে 35 জন ভর্তি হচ্ছেন এবং গত 24 ঘন্টায় লাস্ট এখানে কিন্তু 20 জন হাম সংক্রমণ নিয়ে ভর্তি হয়েছেন। চিকিৎসক যারা বলছেন, তারা যে প্রথম যে কারণটি চিহ্নিত করেছিলেন সেটি হচ্ছে গজালে 2 বছর যে হামের টিকা পায়নি, সেই কারণে কিন্তু অনেক শিশুই টিকা থেকে বঞ্চিত হয়েছেন। ফলে এইসব রোগী কিন্তু এসছেন এবং তারা কিন্তু আসলে চিকিৎসা নিয়ে এ পর্যন্ত কিন্তু 1703 জন রোগী কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে 1600 মতো চিকিৎসা নিয়ে কিন্তু তারা ইতিমধ্যে বাড়ি ফিরেছে। তবে এই পর্যন্ত কুমিল্লায় মোট 11 শিশু মৃত্যুবরণ করেছে, এর মধ্যে একজনেরই হাম শনাক্ত। তো প্রতিদিনই কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যে হামের সংক্রমণ বাড়ছে, চিকিৎসকদের পরামর্শ হচ্ছে বর্তমান শিশুদের কিন্তু আসলে পুষ্টিহীনতা হচ্ছে একটি অন্যতম কারণ। ফলে তাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটি কিন্তু কমে আসছে, ফলে তারা অল্পতেই কিন্তু ঘায়েল হয়ে পড়ছে। সেই কারণে যারা চিকিৎসক রয়েছেন তারা যে বিশেষ করে মায়েদের পরামর্শ দিচ্ছেন যাতে পুষ্টিকর খাবার এবং শিশুদের যাতে যত্ন নেন, কারণ পুষ্টিহীনতা ভুগলেই কিন্তু আসলে এর আকার মারাত্মক ধারণ করে। তো কাজে পুষ্টির প্রতি কিন্তু তারা জোর দিয়ে দিচ্ছেন যাতে সকল মায়ের সরাসরি। অনেক ধন্যবাদ খোকন আপনাকে। আজও 5 দফা দাবিতে বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। তবে রোগীদের কথা বিবেচনায় রেখে বহির্বিভাগ ও জরুরি বিভাগ কর্মবিরতির আওতা মুক্ত রাখা হয়েছে। ইন্টার্ন চিকিৎসকরা জানান, 6টি দাবির মধ্যে প্রথমটি নিয়ে আলোচনা হলেও বাকিগুলো নিয়ে এখনও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়েই তারা কর্মবিরতি পালন করছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত টানা কর্মবিরতি চলবে। তাদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে ক্লাস বর্জন করছেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও। এর আগে 3 দিন ধরে বিক্ষোভ কর্মসূচি থেকে আলটিমেটাম দিলেও দাবি না মানায় রোববার সকাল 11:30 থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেন ইন্টার্ন চিকিৎসকরা। একটু বৃষ্টিতেই সড়কে দেখা দেয় জলাবদ্ধতা। বরিশাল নগরের ওই সড়কের পাশে দীর্ঘদিন বেদখলে থাকা ড্রেনের জমি দখলমুক্ত করেছে সিটি কর্পোরেশন। স্থানীয়রা ভেবেছিলেন উদ্ধার হওয়া জমিতে ড্রেন হবে, কেটে যাবে জলাবদ্ধতার ভোগান্তি। কিন্তু সেখানে বহুতল মার্কেট নির্মাণ করতে যাচ্ছে সিটি কর্পোরেশন। কর্তৃপক্ষ বলছে, মার্কেট হলে সিটি কর্পোরেশনের আয় বাড়বে। আরও জানাচ্ছেন কাউসার হোসেন। কয়েক দফা অভিযান চালিয়ে নগরীর বগুড়া রোডে নিজস্ব মালিকানাধীন প্রায় 10% জমি উদ্ধার করে বরিশাল সিটি কর্পোরেশন। এখন ওই জমিতে মার্কেট নির্মাণের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। 3.25 কোটি টাকা ব্যয়ে প্রথম পর্যায়ে 3 তলা ভবনের টেন্ডার প্রক্রিয়াও শেষ হয়েছে এরই মধ্যে। টেন্ডার প্রক্রিয়াধীন আছে, ইভ্যালুয়েশন কার্যক্রম চলমান আছে আর কি। এটার উদ্দেশ্য যদি বলেন, আসলে সিটি কর্পোরেশনের আয় বর্ধনটাই আমাদের প্রধান উদ্দেশ্য হিসাবে আর কি আমরা চিন্তা ভাবনা করছি।
অথচ মাত্র আধা ঘন্টার বৃষ্টিতে তলিয়ে যায় গোটা সড়ক। বগুড়া রোড এলাকায় অবস্থিত জেলার সবচেয়ে বড় সরকারি বালিকা বিদ্যালয়ে আছে একাধিক কোচিং সেন্টার। তাই বর্ষাকালে জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে পড়েন শিক্ষার্থী সহ সাধারণ পথচারীরা। তাই ড্রেনের জমিতে ড্রেনই চায় স্থানীয়রা। সাবেক প্রশাসক যখন ড্রেনের কাজ শুরু করেছিল তখন আমরা খুবই আশা ছিল আমাদের যে টোটাল রাস্তার দুই পাশে ড্রেন হবে। আমরা শুনতে পারছি এই জায়গায় একটা স্থাপনা করার জন্য আর সিটি কর্পোরেশন একটা টেন্ডার ডাকছে, কিন্তু ড্রেনের জায়গায় তো আসলে ড্রেন হবে। এখানে ভোগান্তি বাড়বে, কারণ এখানে একটা সরকারি স্কুল আছে এবং বিভিন্ন কোচিং সেন্টার আছে। ভূমি অফিস বলছে সিটি কর্পোরেশনের মালিকানা বগুড়া আলেকান্দা মৌজার ৩ নম্বর এসে খতিয়ানের 4044 নম্বর দাগে 9.9% জমি ড্রেন শ্রেণীর। আমরা আমাদের রেকর্ড রুমে রক্ষিত বই নিয়ে এসে পর্যালোচনা করে দেখলাম যে 40-44 দাগটি হচ্ছে ড্রেন শ্রেণী হিসেবে শ্রেণীভুক্ত। এটা বরিশাল সিটি কর্পোরেশনের নামের মালিক হিসেবে খতিয়ানভুক্ত রয়েছে। সিটি কর্পোরেশনের বর্তমান প্রশাসক জানান ওই জায়গায় মার্কেট নির্মাণের পরিকল্পনা আগের প্রশাসকের। আগে ড্রেন, তার উপর মার্কেট নির্মাণ হবে বলে আশ্বস্ত করেন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন। ড্রেনের জায়গায় অবশ্যই ড্রেন হবে, ড্রেনকে রেখেই আমরা তার উপর হয়তো ওই কৌশলী এখানে স্টল করা হবে, যে স্টলগুলো সিটির জায়গার উপর সিটি করবে আর কি। কোটি কোটি টাকা ব্যয় করে এক যুগেও এই মার্কেট ভবনের নির্মাণ কাজ শেষ করতে পারেনি, অথচ এখন আবার ড্রেনের জমিতে মার্কেট নির্মাণের উদ্যোগ নিয়েছে নগর কর্তৃপক্ষ। এছাড়া কুয়াকাটায় রিসোর্ট নির্মাণের নামে 5 কোটি টাকা খরচ করে বসে আছে বরিশাল সিটি কর্পোরেশন। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। চট্টগ্রামে বাকুলিয়ার আলোচিত শিশু ধর্ষণ মামলায় আসামি মনির হোসেনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন আদালত। দুপুরে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে চার্জশিটের উপর শুনানি শেষে এই আদেশ দেন। একই সঙ্গে আদালত এই মামলার চার্জ গঠনের শুনানির জন্য কাল সময় নির্ধারণ করেন। ট্রাইব্যুনালের বিচারক শুনানির শুরুতেই আসামি মনিরকে তার আইনজীবী আছে কিনা জিজ্ঞেস করেন। জবাবে আইনজীবী নেই বললে আদালত আসামির ইচ্ছায় তার পক্ষে আইনজীবী নিয়োগের কথা জানান। এর আগে গত 21 মে বাকুলিয়ায় 6 বছরের শিশু ধর্ষণের অভিযোগে মনির নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। পরে মাত্র 5 কার্যদিবসে এই মামলায় চার্জশিট দেয় আইন শৃঙ্খলা বাহিনী। লাগেজে অতিরিক্ত ওজনের আড়ালে কোটি কোটি টাকার রাজস্ব লুটে নেয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তারা আছেন বহাল তবিয়তে। কুয়েত স্টেশনে এক কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ বাড়তি টাকা নিয়ে অতিরিক্ত মালামাল বহনের সুযোগ দেন, এমনকি লোডশিটে ওজন কম দেখানোয় যাত্রীবাহী ফ্লাইটে নিরাপত্তাও পড়ে হুমকিতে। সম্প্রতি কুয়েত থেকে ঢাকা আসা ফ্লাইটে নিরাপত্তা শাখার ঝটিকা তদন্তে এমন চিত্র ধরা পড়লেও অভিযুক্ত কর্মকর্তা এখনও কুয়েত স্টেশনে বহাল। শুধু তাই নয়, ঢাকা থেকে একই পদে বদলি হয়েছেন তার স্ত্রীও। আরো জানাচ্ছেন আব্দুল্লাহ তুহিন। Bangladesh 343 parking stand 5 with information Kilo requesting clearance destination Kuwait. 23 জানুয়ারি 2026 কুয়েত থেকে বিমানের BG344 ফ্লাইট 193 যাত্রী নিয়ে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। সেই দিন নিরাপত্তা বিভাগ ঝটিকা অভিযানে 14 যাত্রীর লাগেজ পরীক্ষা করে, যার মধ্যে 12 জনই নির্ধারিত ওজনের বেশি মালামাল বহন করছিল। এজন্য তাদের কাছ থেকে বাড়তি ফি নিলেও তা জমা পড়েনি বিমানে। কুয়েত স্টেশন ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ শাহজাহান। কুয়েত থেকে ফ্লাইট যখন ঢাকায় আসে তখন ব্যাগেজ সেকশনে ইনচার্জ হিসেবে থাকেন শাহজাহানের স্ত্রী গ্রাউন্ড সার্ভিস বিভাগের শামীমা পারভিন। ঘটনার যখন তদন্ত চলছে তখনই শাহজাহানের স্ত্রী শামীমা পারভিনকে পদোন্নতি দিয়ে সেই কুয়েত স্টেশনেই ম্যানেজার পদে পদায়ন করা হয়, যদিও একই স্টেশনে স্বামী স্ত্রীর কাজ করার সুযোগ নেই। অভিযোগ তদন্তের সময় একই স্টেশনে স্ত্রীর পদায়নকে রহস্যজনক বলছেন বিশেষজ্ঞরা। দুর্নীতি বা স্বজনপ্রীতি সবসময় উত্থাপন হয়ে আসছে এবং এ ব্যাপারে কোনো দৃশ্যমান কোনো শাস্তিমূলক ব্যবস্থা হয় না, দেখে কিন্তু নানা রকম অন্যায় করে মানুষ পার পেয়ে যায়। গত 23 ফেব্রুয়ারি গঠন করা কমিটির তদন্ত এখনও চলছে জানালেন বিমানের মুখপাত্র বশরা ইসলাম। তবে একই স্টেশনে অভিযুক্তের স্ত্রীর পদায়নকে স্বাভাবিক বলে মনে করছেন তিনি।
সেই ইন্টারভিউয়ের মাধ্যমে ঠিক হয় যে কাকে কোন স্টেশন দিবে। ওনার ওয়াইফও এই ইন্টারভিউ, ওনাকে চলে আসতে হবে ওখান থেকে, তারপরে উনি ওনার জায়গায় হচ্ছে গিয়ে করছে। ওনার ওয়াইফ আমাদের এমপ্লয়ি, তাকে তো আমরা দেখবো এমপ্লয়ি হিসেবে। কোনো এখানে কোনো নিয়মের ব্যবস্থা হয়নি, এটা ইন্টারভিউ হয়েছে, ইন্টারভিউয়ের মাধ্যমে তার ট্রান্সফার অর্ডার হয়ে আছে এবং সেই ট্রান্সফার অর্ডারটা এখন পর্যন্ত এক্সিকিউট করতে পারে নাই। সরিষায় ভূত থাকলে তো আপনার কোন সরিষা দিয়ে ভূত সরাবেন, সেই জন্য এই ব্যাপারেও আমরা একটা অনুসন্ধান চালাবো। যদি এর মধ্যে কোনো অনিয়ম হয়ে থাকে তাহলে কার জন্য হলো সেটাও আমরা দেখব এবং দেখে এর পদক্ষেপগুলি গ্রহণ করব। অভিযোগ আছে 3 বছর মেয়াদ পার হলেও অভিযুক্ত কুয়েত স্টেশন ম্যানেজার শাহজাহান নিজেকে প্রধানমন্ত্রী কার্যালয়ের ঘনিষ্ঠ পরিচয় দিয়ে এখনো বহাল আছেন কুয়েতেই। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স, অবশ্য হাসপাতাল চত্বরে রোগ নয়, আতঙ্ক ছড়াচ্ছে মাটির নিচের এক রহস্য। অজানা কারণে অস্বাভাবিক উত্তপ্ত হয়ে আছে মাটি। স্থানটি নজরদারিতে রেখেছে ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগ। কারণ উদ্ঘাটনে পেট্রোবাংলার একটি টিমের ঘটনাস্থলে যাওয়ার কথা। মাটি স্পর্শ করলেই অনুভূত হচ্ছে অস্বাভাবিক তাপ। কৌতূহলবশত কয়েকটি স্থানে মাটি খুঁড়তেই বের হতে থাকে ধোঁয়া। এ খবর জানাজানি হলে ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয়রা। বিষয়টি সামনে আসে শুক্রবার সকালে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর এলাকার 50 ফুট এলাকায়। এমন অস্বাভাবিক ঘটনায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্যের। আমি এখান দিয়ে দুপুরের টাইমে হাঁটতেছি, ওই সময় নিচে এলো গরম একটা ভাব হতেছিল ওই যে খুঁটিটার পাশ থেকে। কমপ্লেক্সে পেশেন্ট নিয়ে আসছি, আসার পরে দেখলাম এখানে অনেক লোকজন। তো তারপরে আমরা এই জায়গা দেখতে আসলাম যে আসলে কি যতটুকু খরণ করে লোকেরা অতটুকু মানে ধোঁয়া ওঠে আর কি। তো এই হসপিটালের পাশে আমরা খুব একটা আতঙ্কিত আছি। উত্তপ্ত স্থানে গর্ত করে বারবার পানি দেয়া হলেও কমেনি তাপমাত্রা। এখনো জানা যায়নি তাপের প্রকৃত উৎস আসলে কি। ধারণা করছি হয়তো কোনো পুরনো কোনো ময়লার স্তূপ থাকতে পারে এখানে, ওখান থেকে ওভারহিট হয়ে হয়তো এই বাষ্পটা উঠতে পারে বা হিট হইতে পারে। পরে ডিপ করতে পারি, নিচে খনন করে ডিপ করতে পারি, তো হয়তো জিনিসটা আমরা বুঝতে পারবো যে ভিতরে কি আছে, নিচে কি আছে। ঘটনাস্থলটি স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় হওয়ায় উদ্বিগ্ন হাসপাতালের কর্মকর্তা কর্মচারী এবং রোগীর স্বজনরা। সম্ভাব্য ঝুঁকি এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। সিদ্ধান্ত নিয়েছিলাম যে ভেকু নিয়ে আরও করা, আর একটু বড় পরিসরে এটাই করা হবে। ইউনু মহাদেব বলে ডিসি স্যার নাকি বলছেন যে উনি বাপেক্সকে ফোন দিয়েছেন, টিম আসার কথা, এসে দেখবে আসলে এখানে অন্য কোনো সমস্যা আছে কিনা। তবে বিদ্যুৎ সংশ্লিষ্ট কোনো বিষয় যে না, এটা পরিষ্কার। মাটির নিচে কী কারণে তৈরি হয়েছে এই অস্বাভাবিক তাপ তা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। তবে কোনো ধরনের গুজবে কান না দিয়ে বিশেষজ্ঞদের অধীনে তদন্তের অপেক্ষায় রয়েছে স্থানীয় প্রশাসন। SM শাকিল, যমুনা নিউজ, শরীয়তপুর। জাতীয় টুর্নামেন্টের ফাইনালে ওঠার বাঁচা মরা লড়াইয়ে স্বাগতিক মালদ্বীপের সাথে 1-1 গোলে ড্র করে বিদায় নিল বাংলাদেশের যুবারা। ম্যাচের শুরুতেই পেনাল্টি থেকে গোল হজম করে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকেই মিরাজুলের লক্ষ্য ভেদে সমতায় ফেরে লাল সবুজের প্রতিনিধিরা। তবে ফুটবলের সেই রোমাঞ্চ রূপ নেয় চরম অনাকাঙ্ক্ষিত এক অধ্যায়। অন্তিম মুহূর্তে রেফারির বিতর্কিত সিদ্ধান্তে ডাগ আউট ক্ষোভে ফেটে পড়লে মিরাজুল সহ দুজনকে লাল কার্ড দেখানো হয়। এরপরই মালদ্বীপের ফুটবলারদের অযাচিত শারীরিক আক্রমণে মাঠেই মারামারিতে জড়ায় দুদল, যার ছড়াই গ্যালারিতেও। অলিম্পিক দল নিয়েও আসরের 3 ম্যাচেই অপরাজিত থেকে আসর শেষ করল বাংলাদেশ। প্রথম 2 ম্যাচে শক্তিশালী পাকিস্তান ও আফগানিস্তানের বিপক্ষে ড্র করে মারুফুল হকের শিশুরা 3 পয়েন্ট নিয়ে আসরে 4 দলের মধ্যে তৃতীয় হয়েছে বাংলাদেশ। ব্রাজিলিয়ান ফুটবলের ঐতিহ্য, আবেগ আর আগামী ম্যাচগুলো ঘিরে নানা পরিকল্পনা নিয়ে রংপুর টাউন হলে সমর্থকদের মতবিনিময় সভা হলো। রোববার বিকেলে রংপুর টাউন হলের এই সভায় অংশ নেন নগরীর বিভিন্ন এলাকার ব্রাজিল সমর্থকরা। হলুদ সবুজ জার্সিতে হয়ে ওঠে মুখর। বিশ্বকাপ উপলক্ষে সমর্থকদের ঐক্যবদ্ধ করা, বড় পর্দায় খেলা দেখার আয়োজন, বিজয় উদযাপন সহ বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। আয়োজকরা জানান, শুধু খেলা দেখা নয়, ব্রাজিল ফুটবলের প্রতি ভালোবাসাকে আরও সুসংগঠিত করতেই এই আয়োজন। নতুন প্রজন্মের ফুটবল প্রেমীদের সম্পৃক্ত করে একটি শক্তিশালী সমর্থক গোষ্ঠী গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়। সভা শেষে সংক্ষিপ্ত আনন্দ মিছিলের মাধ্যমে ব্রাজিল সমর্থকরা ঘোষণা দেন নবগঠিত কমিটির। আমরা আজকে একটা সমস্ত মহানগরের ব্রাজিল সমর্থক গোষ্ঠী একটা ছাতার নিচে এসে আমাদের যারা নেতৃত্ব দেবে তাদের আমরা নেতৃত্ব মেনে আমরা এটা উৎসব মুখরভাবে পালন করতে চাই। আমরা হাত দিয়ে খেলি না, পা দিয়ে খেলি। হ্যাঁ, ইনশাল্লাহ এবার আমরা কাপ নিবই।
আসলে আমরা তর্কে বহুদূর না, আমরা খেলায় বহুদূর। ব্রাজিল খেলিয়ে বহুদূর যাবে, তর্কে বহুদূর না। ওরা সব সময় আমাদেরকে 7 আপ বলে। আমরা আর্জেন্টিনার সমর্থক গোষ্ঠীদেরকে আমরা বলতে চাই, যারা আগামী কালকের মধ্যেই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তাদেরকে আমরা কমিটিতে তো প্রবেশ করাবোই, এবং যে 7 আপের কথা বলতেছেন আমরা এইরকম এই 7টি আরও ভালো কিছু জাতীয় আমরা তাদের জন্য উপহার সামগ্রী দেওয়ার জন্য। ইউরো 2020-এর সেই ভয়ঙ্কর স্মৃতির পুনরাবৃত্তি। ইউক্রেনের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠেই হঠাৎ লুটিয়ে পড়েন ডেনমার্কের 34 বছর বয়সী তারকা ক্রিস্টিয়ান এরিকসন। ম্যাচের 65 মিনিটে এই ঘটনার পর ম্যাচটি বাতিল করা হয়। তবে ডেনিশ ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে শরীরে থাকা পেসমেকারের কল্যাণে দ্রুত জ্ঞান ফিরে পান তিনি এবং নিজেই হেঁটে মাঠ ছাড়েন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও সাবেক এই ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার এখন আশঙ্কামুক্ত সুস্থ আছেন। দুপুরের বাংলাদেশের প্রথম ঘণ্টা থেকে বিদায় নিচ্ছি আমি ছোঁয়া খন্দকার। পরের ঘণ্টা খবর নিয়ে ফিরবেন মৌসুমী আহমেদ লোপা। সাথেই থাকুন।